পেশেন্ট ট্রান্সফার বা পজিশনিং গাইডলাইন্স। পেশেন্ট পজিশন চেঞ্জ বা পজিশন চেঞ্জের সময় পেশেন্টের অবশ্যই বেল্ট ব্যবহার করতে হবে। লিফটিং ডিভাইস থাকতে পারে যদি কোনো পার্ট তোমাকে হেল্প করার মতো কেউ না থাকে। 200 পাউন্ডের নিচে হলে 2 থেকে 3 জন কেয়ার গিভারই যথেষ্ট টু ট্রান্সফার বা চেঞ্জ দ্য পজিশনের জন্য। আর 200 পাউন্ডের ওভার হলে এটাও এই জিনিসটাও আসছে কোশ্চেনে, যদি 200 পাউন্ড বেশি হয় তাহলে 3 জন অথবা তার থেকে বেশি মানে পার্টনার লাগবে টু ট্রান্সফার বা with the patient. Two or more caregivers to assist turning patients who are uncooperative or unable to assist. প্রত্যেকটা কোনো না কোনো জায়গায় প্রশ্নের লাইন ছিল। এই যে গেট বেল্ট, an assistive device which can be used to help safely transfer a person from a belt to a wheelchair, assist with sitting and standing and help with walking around. এই যে এই ডিভাইসগুলো এখন অ্যাডভান্স ইয়েতে আসছে, এগুলো আছে বাংলাদেশে মনে হয় আছে, আমি শিওর না বাংলাদেশে আছে কিনা। এই যে যে এই ধরনের এগুলো লিফটিং এর মতো, বুঝছো, লিফটিং চেয়ারের মতো, এগুলো খাটের সাথে পোর্টেবল, এগুলো বুঝছো, এগুলো তোমার জানি না এখন আছে কিনা, আমি বাইরে দেখছি এগুলো কয়েকটা। এই ট্রান্সফার গাইডলাইন একই, টু এনশিওর সেফ ট্রান্সফার টু এসেনশিয়াল ক্রাইটেরিয়া আর কনসিডার্ড। ক্লায়েন্টস ওয়েট বিয়ারিং স্ট্যাটাস, মানে পেশেন্টটা কি প্যারালাইসিস কি উইকনেস এগুলো আগে জানাতে হয়। একটা হলো অ্যাবিলিটি ফলো ডিরেকশনস, লাইক তুমি যদি পেশেন্টকে বলে যে আপনি এক পা আগান, তাহলে পেশেন্ট এই জিনিসটা বুঝতে পারে বা এটা তোমাকে কোঅপারেট করতে পারে কিনা এটা দেখা। মেন্টাল স্ট্যাটাস এটসেট্রা, ইফ ক্লায়েন্ট নট এবল টু ফলো ডিরেকশনস অ্যান্ড বিয়ার দ্য ওয়েট, ফুল বডি স্লিং মেকানিক্যাল লিফট উড বি রিকোয়ার্ড। যদি পেশেন্ট কোনো ডিরেকশনও না বুঝে এবং সে যদি ফুল বডির ওয়েট নিতে না পারে, তবে মেকানিক্যাল লিফট প্রয়োজন হতে পারে, যদি কেউ ইয়ে না থাকে, আশেপাশে কেউ না থাকে আর কি। এই ছিল ওয়েট বিয়ারিং বা সরি পেশেন্ট ট্রান্সফারের ক্ষেত্রে। আর আমরা কোনো পেশেন্টের যদি রেস্ট্রেইন করা থাকে, হ্যাঁ, পেশেন্টের কোন বডি পার্ট যদি রেস্ট্রেইন করা থাকে, তাহলে আমরা কয় পাশের ইয়ে একসাথে খুলবো, মানে রেস্ট্রেইন করার অঙ্গগুলা কয় পাশেরটা একসাথে, 3 পাশ, 4 পাশ, নাকি যে কোনো এক পাশ, বলতে পারবা? এক দুটো একটা, পাশ না। ও উল্টা প্রশ্ন, তাই তো। না ভাইয়া। এক পাশ আগে খুলে অপেক্ষা করতে হবে, বেশি যদি ভায়োলেন্ট হয়ে যায় তাহলে আবার আটকায় দিতে হবে, এরকম আর কি। কখনোই 4 পাশ একসাথে খোলা যাবে না, হুট করে সিচুয়েশন চেঞ্জ হয়ে যেতে পারে। রিমেম্বার, আগে নিজের সেফটি। এরপর আসলে হার্নিয়েটেড নিউক্লিয়াস পালপোসাস, হার্নিয়েশন আমাদের এটা একটা 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 হলো ভার্টেব্রা না, একটা ভার্টেব্রা, এটার উপরে আরেকটা এই সাইড দিয়ে তো এটার উপরে আরেকটা ভার্টেব্রা থাকে, হ্যাঁ। অনেক সময় হয় কি তোমার এই যে এই ভার্টেব্রার এই ভার্টেব্রার যে অংশ, এই যে গোল, এইটার ভিতর দিয়ে কিন্তু আমাদের মেনিনজিসটা যায়, এখান দিয়ে কিন্তু স্পাইনাল ফ্লুইড গুলো যায়। তারপরে এইখানে যেই মানে কি বলে তোমার আই মিন ফাঁকাটা থাকে, এটার ভিতর দিয়ে আবার নার্ভ সাপ্লাই, তারপরে তোমার স্পাইনাল কর্ড, আমাদের যে মেজর ব্রেনে থেকে যে মেজর নার্ভ সাপ্লাই গুলা যায়, এটা সব এটা এই ভার্টেব্রার ফাঁকা দিয়ে যায়, এই যে এই যেটা দিয়ে। তো হার্নিয়েটেড নিউক্লিয়াস পালপোসাসটা হলো, ধরো দেখাইতেছি, হার্নিয়েটেড নিউক্লিয়াস পালপোসাসটা হলো যে তোমার যখন এই ভার্টেব্রাল অর্গান গুলা এটার উপর ভিতরে ঢুকে যায়, মানে এই ইয়ের ভিতরে চলে যেতে থাকে। আবার অনেক সময় হয় কি, এই দুইটা এটা তো একটা একটা ছবি দিছে তাই না, এরকম আরেকটা ডিস্ক যখন পর পর দুইটা ডিস্ক যখন তাদের এই যে নার্ভের উপরে চাপ কম্প্রেসড করে রাখে বা চাপ দিয়ে রাখে, অথবা
এই ভার্টেব্রাল ডিস্কের ভিতরে যেই সাবস্টেন্স বা অর্গান গুলো আছে এটা যখন তোমার এই বের হয়ে আসার চেষ্টা করে ভিতর থেকে, এর ফলে বের হয়ে আসার সময় পরপর দুইটা ভার্টেব্রার চাপে পড়ে যে প্রবলেমটা হয় সেটাই হলো হার্নিয়েশন আর কি। হ্যাঁ, হার্নিয়েটেড নিউক্লিয়াস পালপোসিস। এটাকে অনেক অনেক আবার ইন্টারভার্টেব্রাল ডিস্ক প্রোলাপসও বলা হয়, লিখে রাখতে পারো, এটা এইভাবেও কোশ্চেনে পাওয়া যায়। ইন্টারভার্টেব্রাল ডিস্ক প্রোলাপস, ইন্টারভার্টেব্রাল ডিস্ক প্রোলাপস দেখি। প্রোট্রুশন অফ দি, এখানে খুব একটা যে কোশ্চেন আছে অনেক থাকে, বাট জেনে নিতে হবে। Protrusion of the central part of the intervertebral disc into spinal canal causing compression of the spinal nerve roots. সাধারণত মেইনলি এই জায়গায় প্রবলেমটা, এই নার্ভের উপরে পরপর দুইটা ভার্টেব্রা এই নার্ভের উপরে এসে চাপ দেয়, যার ফলে এই এটা ব্যথা হয় অনেকটা। মোর ফ্রিকোয়েন্ট ইন মেন, কেন ছেলেদের বিষয়ে জানো? কারণ এটা এই এই প্রবলেমটা সাধারণত অকুপেশনাল ইস্যু, লিখে রাখতে পারো। এটা কিন্তু অকুপেশনাল ইস্যু, এটা কিন্তু তোমার প্যাথোলজিক্যাল প্রবলেম। এটা অকুপেশন, অনেক হেভি লিফটিং আছে না, যারা ওই যে ব্যায়াম ট্যায়াম করে, অনেকে শুনো না যে কোমর ব্যায়াম করতে গিয়ে ত্বকের ভালো বুঝতে পারবে। এটা হয় কি, তুমি হেভি লিফটিং যখন করো তোমার মেরুদণ্ডের ইয়েটা সোজা রাখতে বলা হয় না, তো হাই প্রেসারে পাশাপাশি এই যে দেখো হাই প্রেসারে, এই কিন্তু আসলে বোঝানো যাইতেছে না আমার, আমি খুব একটা, আমি জানি না আমি বুঝতেছি বাট তোমরা বুঝতে কিনা বুঝতেছি না। এই এই বরাবর তো এটার উপরে আরেকটা ভার্টেব্রা থাকে, তখন হাই ওয়েট যখন নেওয়া হয় তখন এই পরপর দুইটা ভার্টেব্রার উপরে চাপ পড়ে, বিশেষ করে অধিক ওজনের, তারপরে যারা মাল টাল টানে মাথার উপরে ঘাড়ে টানে নেয়, এদের ক্ষেত্রে প্রবলেমটা বেশি হয়। এটা অকুপেশনাল ইস্যু। হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর কি, হেভি লিফটিং, পুলিং, ট্রমা এটসেট্রা। ফাইন্ডিংস কি, ডিপেন্ডিং অন দি লেভেল অফ ভার্টেব্রা দ্যাট ইজ এফেক্টেড। এক একটা ভার্টেব্রার কাজ কিন্তু বডিতে এক এক রকম, আমরা এটা নিউরোতে ব্যাপক আকারে পড়ি এটা। আচ্ছা পাইসানো, বলো তো T3 T4 এ অ্যাবোভ T4 যদি কোনো আমাদের ওই যে মানে ঘাড়ের এখান থেকে অ্যাবোভ T4 যে ভার্টেব্রাল কলাম আছে, এখানে যদি কোনো ইনজুর্ড হয় তাহলে পেশেন্টের কি ধরনের প্রবলেম হতে পারে অ্যাবোভ T4? Respiratory paralysis. ইয়েস, ভেরি গুড। থোরাসিক T4, টি মিনস থোরাসিক 4 আর কি, যে ভার্টেব্রা আছে অ্যাবোভ এর উপরে যদি ইনজুরি হয়, এটা তোমরা এখানে এখানে মনে হয় নাই, এটা ইয়েতে পড়াই, আমরা নিউরোতে পড়াই, তো রেসপিরেটরি প্যারালাইসিস হয়। যে এই ত্বকের পাইছিলা এই ধরনের কোনো কোশ্চেন অ্যাবোভ T4 ইনজুরিতে রেসপিরেটরি প্যারালাইসিস পাইছো কখনো? পাইছি তো ভাই, ওই যে অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া। ইয়েস, ভেরি গুড। না, না না ও বিষয়টা অ্যাবভ এরকম। T6 এর উপর, অ্যাবোভ T6 T6 এর অটোনমিক, উপর না, এটা এটা দুইটা কিন্তু দুই জিনিস, এক মিলায় ফেলো না আবার। অটোনমিক ডিসরিফ্লেক্সিয়া আলাদা। হ্যাঁ, রেসপিরেটরি প্যারালাইসিস ডেকের বলতেছেন না, এটা হচ্ছে অ্যাবভ C4 C3 কথা বলছে। দাঁড়াও, আমি আমি একটু একটু শিওর হয়ে নিই। অ্যাবভ সি হবে, সার্ভাইকাল তো ডেক না। দাঁড়াও দাঁড়াও, থোরাসিক, একটু ওয়েট, আমি তো কনফিউজ হয়ে গেলাম, কি বললাম? দাঁড়াও আপনি কনফিউজ হয়েন না। দাঁড়াও, ভার্টেব্রাল ডিস্ক, আমি এই ছবিটা দেখলে বুঝতে পারবো। এই পাইসানো, এই যে এই জায়গায় ঠিকই আছে। থোরাসিকে তো হ্যাঁ, C4, C4 অ্যাবভ C4 C4 থেকে 6 এর ভিতরে, ইয়েস। থ্যাংক ইউ পারানা, আমি এখানে এইটা বলেছিলাম, দেখছো? এটা মেজর মেজর ভুল এটা। ঠিক আছে। হ্যাঁ, ত্বকির কি বলছিলা, ত্বকির? এক্সপ্লেনেশনটা কি? হ্যাঁ,
মূল এক্সপ্লেনেশনটা কি ভাইয়া? এই যে দেখো, এক ওই নাম্বার যে ফেনিক্স না, ফেনিক নার্ভের ফ্রেনিক নার্ভ। বলো। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। এই 4 নাম্বার থেকে শুরু করে 6 নাম্বার, এই জায়গায় ঘাড়ের এই জায়গায়, এটা হলো ঘাড়ের অংশ, হ্যাঁ? সার্ভাইকাল, এই যে 1, যদি ক্লিয়ার না, 1, 2, 3, 4, 5, এই 4 নাম্বার থেকে 6 নাম্বার, এই জায়গায় যদি কোনো ইনজুরি হয় ঘাড়ের এদিকের, এই অংশটা কিন্তু ঘাড়ের এদিকে সাপ্লাই দেয়। এই যে এই C1 থেকে C7, এটা ঘাড়ের এদিকে সাপ্লাই দেয়। এই জায়গায় যদি কোনো ইনজুরি হয়, এইখান দিয়ে যে নার্ভটা যায়, এটা কিন্তু সরাসরি আমাদের মানে লাংস এর দিকে সাপ্লাই দেয়। তো এই জায়গায় কোনো ইনজুরি মানে রেসপিরেটরি প্যারালাইসিস হবে। C4, সার্ভাইকাল। হুম, সার্ভাইকাল। এটা ইম্পর্টেন্ট, এটা আসে কিন্তু অনেকবার, হঠাৎ করে আমার মনে পড়লো। আর T4 এর এখানে জানি কি হয় পারে না, T4 থেকে এখান থেকে আহ এগুলো হচ্ছে প্যারালাইসিস ধরবেন, ওই যে প্যারাফেলিজিয়া মানে প্যারাপ্লেজিয়া, কিছু হেমিপ্লেজিয়া, বলে। এগুলো না? হ্যাঁ, আরেকটা কি একটা আর ইম্পর্টেন্ট একটা লাইন। P6 এর ওপরে যদি হয় তাহলে হচ্ছে অটোনমিক ডিসরেফ্লেকশন। বুঝি নাই কোনটা। T6 এর ওপরে। আচ্ছা, T6 মানে T7, T8, এগুলো না? উপরে বলতে কি উপরের দিকে না 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 নাম্বারের সংখ্যায় না বেশি? না না, উপরে বলতে এইভাবে না, উপরে বলতে এই উপরে না, উপরে বলতে মানে এখান থেকে শুরু হয় T1, T2, T3, T4, এইভাবে। মানে ধরো T6 থেকে নিচে দিকে নামলে হলে অটোমেটিক ডিসলোকেশন। হ্যাঁ, এবার ঠিক আছে, আমি কনফিউজ হয়ে গেছি। ঠিক আছে। এখন হাইপারটেনশন তো হুম। এবং অনেক বেশি। অটোমেটিক ডিসলোকেশন কিন্তু মেডিকেল ইমার্জেন্সি। যাই হোক, হ্যাঁ। এবং এই অটোনমিক ডিসরেগুলেশন বোঝাটা নার্সদের আসলেই দায়িত্ব, জানো? আমি পড়ার সময় যেটা অনুভব করলাম, এটা যে কেউ, কারো বাপ মা মরে যেতে পারে এইগুলা, অথবা দাদা দাদি, ফ্যামিলি মেম্বারই মারা যেতে পারে অটোনমিক ডিসরিফ্লেক্সের কারণে। এই জন্য আমার মতে এটার জন্য সম্পূর্ণ দায়ভার নার্সদের নেওয়া উচিত। এটা বোঝাটা খুবই জরুরি আসলে। আর্লি সিমটম গুলো বোঝা উচিত, লেট সিমটম, মিডিয়াম মানে মিডল সিমটম গুলো বোঝা উচিত। চলো দেখি আর একটু বাকি একটু পড়ি। ফাইন্ডিংস কি, ডিপেন্ডিং অন দি লেভেল অফ ভার্টেব্রা দ্যাট ইজ এফেক্টেড, লাম ল্যাম্বোসেক্রাল ডিস্ক, এখানে কি হয়, ব্যাক পেন হুইচ মে রেডিয়েট টু লোয়ার লেগ অ্যালং দ্য সিয়াটিক নার্ভ। ইয়েস, সিয়াটিক নার্ভ গুলো আমাদের অনেকের পায়ের ইয়েতে, এই যে দেখো, ব্যাক পেইন হয় হুইচ মে রেডিয়েট টু দ্য লোয়ার লেগ, মানে ব্যাক পেইনটা এই পিছন, এই যে ব্যাক পেইনটা শুরু হয় না, এটা নিচের দিকে নেমে এই যে পায়ের এই বরাবর অংশটাকে বলে সিয়াটিক নার্ভ। এই যে এই বরাবর যেটা আসে, বিশেষ করে স্যাক্রাল 1 থেকে শুরু করে দেখি তো, নাম্বার 1, L4, L5, S1, S2, S3, এই সবগুলাকে একত্রে সিয়াটিক নার্ভ বলা হয়। এই L4 থেকে S3, নাম্বার 4 থেকে শুরু করে স্যাক্রাল 3, এই যে এটা দেখা যায়। আচ্ছা ভাইয়া, সার্ভাইকালের এটা আরেকটা বলি, এটা আমরা তো বলি এমনি হচ্ছে অ্যাবভ C4, কিন্তু এটা কিন্তু কোশ্চেনে C3ও থাকে, বুঝছেন? হ্যাঁ, C3 ও থেকে, রাইট। আমিও দেখছি, এটা এগ্রি করি তোমার সাথে। C3 থেকে C3 থেকে C5 পর্যন্ত ধরা হয়। এটা আসলে নিউরোতে বলতাম, যেহেতু বলছেন। হ্যাঁ, তবে এটা না, তুমি যেটা বললে না, আমি এটা 3 তেও পাইছি, তোমার 4 দিয়েও পাইছি। বেশিরভাগ ক্ষেত্রে আমি 4 এ হ্যাঁ, পাইছি। 4 দিয়ে অনেকে, কয়েকটা কোশ্চেনে শুধু 3 দেখছি আমি, হ্যাঁ, 4 আমিও দিয়েই কয়েকটা থাকে কোশ্চেন। কিন্তু। এই জন্য আসলে এটা এটা মানে ইয়ে করাটা আসলে রিস্কি, বলাটা এভাবে। লিখে রাখো, আমি এটা দেখি একটু কারেকশন করে রাখবো। তবে আমি অনেস্টলি, আমি কিন্তু 3 ও পাইছি, 2-1 বার পাইছি 3, বাট 4 থেকে 6 এর ভিতরে, বিশেষ করে 6 এর ভিতরে বেশি পাইছি। এটা আমি এগ্রি করি, অস্বীকার করি না। তবে ডোন্ট বি রিজিড, একদম যেটা বইতে আছে। তবে 2-1টা সামান্য একটু ডিফারেন্স, কোশ্চেন ব্যাংক টু কোশ্চেন ব্যাংক থাকতে পারে, আমি এগ্রি করলাম। যেটা বলছিলাম, এই লাম্বার 4 থেকে স্যাক্রাল 3, আই মিন এই যে এটা, যদিও নিউরো পড়াই নাই, বাট শুধু হালকা দেখায় দেয়। এই যে লাম্বার, এই যে এখান থেকে লাম্বার 4, যেটা হলো নাম্বার 4, এই নাম্বার 4 থেকে এই যে ধরো এই পর্যন্ত স্যাক্রাম,
বা স্যাক্রাল, এই সবগুলা এখান দিয়ে যে নার্ভগুলা যায়, মানে এখান দিয়ে যে নার্ভগুলা তৈরি হয়, এগুলো নিচের দিকে নামে, সেটা হলো সিয়াটিক নার্ভ। এই যে সিয়াটিক নার্ভ, তোমরা অনেক সময় সিয়াটিকার নাম শুনবা, দেখবা যে অনেকে রান, পায়ের নিচের অংশ অল টাইম ব্যথা থাকে, বুঝছো, এরকম শুনবা। এবং তাদেরকে অনেক সময় কর্টিকোস্টেরয়েড ইনজেকশনও দেওয়া হয় সিয়াটিকার জন্য। এই প্রবলেমটা হলো সিয়াটিক নার্ভ, এটা কাফ মাসলে অনেকেরই হয়। সিয়াটিক, কাফ সিয়াটিক, মাসলে কাফ মাসলে হয় নাকি? হ্যাঁ কাফ মাসেল হয়, রাইট। তো ব্যাক পেন হুইচ মে রেডি, এই লাম্বোস্যাক্রাল ডিস্কে যখন মানে এই পেনটা যদি লাম্বোস্যাক্রাল ডিস্কে হয়, মানে হার্নিয়েটেড নিউক্লিয়াস পালপোসাস যখন হয়, এটা লাম্বোস্যাক্রাল ডিস্কে যদি প্রবলেমটা থাকে, তখন কি হয়, ব্যাক পেইনটা সিয়াটিক নার্ভের দিকে রেডিয়েট করে, উইকনেস অফ লেগ অ্যান্ড ফুট অন এফেক্টেড সাইড, নামনেস এন্ড টিংলিং ইন টোস অ্যান্ড ফুট, তারপরে পেইন অন রেইজিং লেগস, লাইক পজিটিভ স্ট্রেট লেগ রেজ টেস্ট, এটাকে লেসিয়াক সাইনও বলা হয়। এইটা হলো লেসিয়াক সাইন। সিয়াটিক, এই যে মানে কি, পা স্ট্রেট রেখে উপর উঠাইলে পায়ে ব্যথা হয়, ম্যাসিভ লেভেলের ব্যথা হয়। মানে পা যদি তুমি স্ট্রেট, এই যে এরকম আমরা পা উঠাইলে কখনো এরকম ব্যথা হবে, হওয়ার কথা না। যদি তোমার এই আমাদের এই হার্নেট নিউক্লিয়াস পালপোসাস থাকে, তখন এই পা স্ট্রেট রেখে যদি উপরের দিকে উঠানো হয় পা, তাহলে ম্যাসিভ লেভেলে ব্যথা হয়, এটাকে বলা হয় লেসিয়াক সাইন। ডিপ্রেসড অর অ্যাবসেন্ট অ্যাকাইলিস রিফ্লেক্স, এই যে এখানে তো অ্যাকাইলিস রিফ্লেক্স থাকে না, ওই যে হ্যামার দিয়ে বাড়ি মারে না অনেক সময় পায়ের এই জায়গায়, এর ফলে পায়ে যে একটা কেঁপে ওঠে, এটাকে বলে অ্যাকাইলিস রিফ্লেক্স। এটা হয় কম থাকে, নাহলে থাকেই না। মাসল স্পাজম ইন লাম্বার রিজন, লাম্বার রিজনে মাসল অনেক শক্ত হয়ে থাকে বা অনেক পেইন থাকে। তারপরে সার্ভাইকাল ডিস্ক, এখানে কি হয়, শোল্ডার পেইন রেডিয়েটিং টু আর্ম অ্যান্ড ডাউন দ্য হ্যান্ড, উইকনেস অফ এফেক্টেড এক্সট্রিমিটি, তারপরে সেন্সরি ডিস্টারবেন্সেস থাকে। আচ্ছা, তারপরে আসে হলো ডায়াগনোসিস কি, সিটি স্ক্যান, এমআরআই, মাইলোগ্রাম, এটসেট্রা, হাবিজাবি। খুব একটা ইম্পর্টেন্ট তা কিন্তু না, তবে কয়েকটা এখান থেকে পাইছো ফারানা কোশ্চেন খুব বেশি। আমি ম্যানেজমেন্টে পাইছি, এই যে এই ফাইন্ডিং ফাইন্ডিং এগুলো খুব একটা আমি পাইনি আমার ব্যক্তিগতভাবে। তুই পাইছিলা ফারানা? জানি আমার আমারও মনে মনে পড়ে না, নেই। আমারও মনে পড়ে না, তবে আমি ইয়েতে কয়েকটা পাইছি, আমি একটু পরে বলতেছি, হ্যাঁ। ওই মানে ম্যানেজমেন্টে কি, ক্রমি আছে না, থেকে অনেক কোশ্চেন হয়, হ্যাঁ এটা পাইছি। হ্যাঁ, তবে অ্যাটলিস্ট একবার একটু পড়ো, একদম একদম আননোন রাখো না, অ্যাটলিস্ট একবার একটু পড়ো, যেগুলা যেমন টোটাল হিপ রিপ্লেসমেন্ট, এটা তো মানে কোশ্চেন আসবে, এটা তো একদম গ্যারান্টিড। ম্যানেজমেন্ট আসলে নন সার্জিক্যাল কি, বেড রেস্ট, ট্রাকশন লাইক সার্ভিক্যাল ট্রাকশন, পেলভিক ট্রাকশন, হার্প জেবি এটসেট্রা। মেডিকেশন থেকে অনেক কোশ্চেন আসে, হ্যাঁ মেডিকেশন থেকে এদের। মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে সাইক্লোবেনজাপারিন ব্যবহার করা হয়, এবং এটা কিন্তু সেন্ট্রাল অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট, সাইক্লোবেনজাপারিন। এই যে ডাইজিপাম, ব্যাকলোফেন, সাইক্লোবেনজাপারিন, এগুলো সবই কিন্তু মাসেল রিল্যাক্স। দেখি এখানে আছে কিনা, তারা একটু, এই যে লেজেক সাইন, হ্যাঁ মাত্রই পেশেন্ট, একটা পেশেন্টকে ব্যাকলোপেন দিতেছি। ব্যাকলোফেন দিছো একটু আগে? হ্যাঁ, হিকাপ হইতেছে। ও আচ্ছা ওয়েদার, আচ্ছা। হুম। ব্যাকলোপেন আর হ্যালোপারকিনিন, এই তিনটা অনেক বেশি হিকাপ হইতেছে। মাসেল রিল্যাক্স করে দেয়, তো এই যে লেসেক টেস্ট, ইটস এ ক্লিনিক্যাল টেস্ট টু ডেমনস্ট্রেট লাম্বোস্যাক্রাল radicular irritation. It is positive if the angle to which the leg can be raised before eliciting pain is over 45 upon straight leg raising. মানে হলো, মানে পাটা সমান থাকে না, এটা যখনই তোমার 45 বা এর উপরের দিকে যেতে থাকে, পেইন বাড়তে থাকে, এটাই হলো লেজেক সাইন। যদি এটা আমাদের ক্ষেত্রে হয় না কখনোই। আর একালিফ রিফ্লেক্স তো জানো, ওই যে পায়ের এখানে হ্যামার দিয়ে বাড়ি মারলে ওই যে ইয়ে হয় তোমার, মানে পা মানে খাড়া দিতে থাকে, মানে কি বলে এটাকে, মানে শেক, শেক না, মানে কি বলে, রেসপন্স করে, এটাই হলো ঝিনঝিন। ঝিনঝিন করে। বা কেউ যদি কোনোতে বাড়ি খেয়ে থাকে হঠাৎ করে, তাহলে বুঝবে কেমনটা লাগে, ওই টাইপের।
এই যে ডিপ টেন্ডন রিফ্লেক্স হাতে আমাদের এগুলো তো বাড়ি দেয়। এই যে এটা হলো এটাকে বলা হয় অ্যাকিলিস রিফ্লেক্স। অনেক সময় এই যেহেতু এই সার্ভাইকাল ট্রাকশনটা কেন দেওয়া হয় জানো, অনেক সময় হয় কি যেহেতু এই ডিস্কটা চাইপা যায়, মানে ডিস্ক তো না, ভার্টেব্রাল ডিস্কটা একটার সাথে একটা চাইপা যায় না, এটাকে রিল্যাক্স করে দেওয়ার জন্য তোমার এই সার্ভাইকাল ট্রাকশন দেওয়া হয়। তারপরে হলো তোমার পেলভিক ট্রাকশন। এবার আসলে মাসেল রিল্যাক্সেশন সম্পর্কে একটু বলি, এর আগেও এটা বলা হয়েছে একটু, তাও একটু বলি। সাইক্লোবেনজাপিন সেন্ট্রাল অ্যাক্টিং মাসেল রিল্যাক্সেন্ট। তারপরে হলো মেথো ডায়াজিপামটা অনেকবার আসে, ব্যাকলফেন বা ড্যান্ট্রোলিন, এগুলো আর কি। তারপরে হলো এদের এদের কমন সাইড এফেক্ট কি অ্যান্টিকোলিনার্জিক এফেক্ট। অ্যান্টিকোলিনার্জিক মানে কি বডি ড্রাই হয়ে যাবে, মানে ইউরিন টুরিন ধরে রাখবে, এইসব হয়ে যাবে। এই যে ড্যান্ট্রোলিন, ড্যান্ট্রোলিন কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ ড্যান্ট্রোলিন বলার মতো না, অনেক ইম্পর্টেন্ট। ড্যান্ট্রোলিন ইউজড ফর সেটুইন সিনড্রোম, নিউরোপ্যাথিক ম্যালিগন্যান্ট সিনড্রোম, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। এটা অ্যাজ এ অ্যান্টিডট হিসেবে ব্যবহার করা হয় নিগ্রো এনএমএস, তারপরে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া, সেটুইন সিনড্রোম। ড্যান্ট্রোলিন মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে ব্যবহার করে। মনে আছে দেখি তৌকির ছিল না ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া সম্পর্কে। সাদিয়া, সরি সাদিয়া বলো তো, দেখি না সাদিয়ার অনেক জিজ্ঞেস করি। লাবণী বলো, লাবণী বলো তো, নিউরো মানে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া কি মনে আছে? একটু চিন্তা করো, একদম ছেড়া দিও না। কোনো একটা ওটিতে ব্যবহার করা হয়, ওটিতে হয় এই জিনিসটা, ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া। এটা হিন্টস দিলাম, যাও। পারবা? সাদিয়া, ম্যালিগন্যান্ট হাইপ অ্যানেস্থেসিয়ার জন্য। হ্যাঁ, কোন ধরনের অ্যানেস্থেসিয়া ড্রাগের জন্য এই প্রবলেমটা হতে পারে? বলো তো, তৌকির পারবা? সাকসাকোলিন। হ্যাঁ, সাকসিনাইল ক্লোরাইড সাকসা। বা হ্যাঁ সাকসিনাইল ক্লোরাইড বা সাকসাকোলিনও বলতে পারো, এটা জানি না অনেকে সাকসাকোলিন বলে কিনা, বাট জেনেরিক হলো সাকসিনাইল ক্লোরাইড, সাকসা ড্রাগ। হ্যাঁ, এর কারণে ম্যালিগন্যান্ট হাইপারথার্মিয়া সিরিয়াস লেভেলের ইয়ে টেম্পারেচার বেড়ে যায়। ইম্পর্টেন্ট কিন্তু এটা, এনএমএস টা আর আরেক জায়গায় ব্যবহার করা হয়, নিউরোলেপটিক ম্যালিগনেশন অন্য জায়গায়, এটা অ্যান্টিসাইকোটিক, এটা ধরে তাহলে এটাও পারবে না। আর সেরোটোনিন সিনড্রোম অলরেডি বলা হয়েছে, বিশেষ করে ওই এসএসআরআই ড্রাগের কারণে এটা হয়। সেরোটোনিন সিনড্রোম সিরিয়াস লেভেলে সেরোটোনিন বেড়ে যায়, বডি স্টিফনেস হয়ে যায়, একদম রিজিড হয়ে যায়, তখন মাসেল রিল্যাক্সেন্ট হিসেবে এই ড্রাগটা ব্যবহার এগুলা করে কি ডেন্ট্রোল। মানে ভাইয়া সব সিমটমের এই অবস্থা? মাসুল রিজিডিটি, হাইপারটেনশন, মানে সবকিছু হাইপার হাইপার, অল সবকিছু টাইম বেড়ে হাই। যায়, হ্যাঁ, অস্থির। অস্থির হয়ে থাকে সব। এই যে ম্যালিগন্যান্ট মনে হয় হাইপারথার্মিয়া, মেরুস। হ্যাঁ এটা অনেকবার আসে, অনেকবার আসে। হ্যাঁ, এই ম্যালিগন্যান্ট, the patient will get succinyl, তারপরে হ্যালোথেন, হ্যালোথেন দিয়েও হয়, তবে এখন আর হ্যালোথেন ব্যবহার করা হয় না। ইনহেলেশন এজেন্ট, and these will trigger the initiation of malignant hyperthermia। এটা অনেক, এই যে malignant hyperthermia, a dangerous adverse reaction to succinyl chloride, a genetically inherited risk factor, সাধারণত পরিবার থেকে এই প্রবলেমটা থাকে, caused by excess release of calcium from the muscle with sustained muscle contraction and rigidity। এই সাকসিনাইল ক্লোরাইড হলে হয় কি, মানে আমাদের আমাদের আম, কি বলে, আমাদের মাসেলের ভিতরে যে ক্যালসিয়াম গুলো থাকে এটা বের হয়ে যায়, ফলে কি মাসেল অনেক বেশি রিজিড বা টাইট হয়ে যায়, শক্ত হয়ে যায়, এবং বডি কন্ট্রাক্ট করা শুরু করে। ইট লিডস টু হাইপার ক্যাপনিয়া, জেনারেলাইজড মাসেল রিজিডিটি, ইনক্রিজড বডি টেম্পারেচার অ্যান্ড হাইপারথার্মিয়া, মানে হাইপার ক্যাপনিয়া এবং হাইপারথার্মিয়া, ম্যানেজড উইথ রেন্ট্রোলিন, কুলিং ব্ল্যাঙ্কেটস অ্যান্ড ফ্লুইড রিসাসিটেশন।
এরপর আসি হলো হিট অ্যাপ্লিকেশন বা ডায়াথার্মি। আচ্ছা, ব্রেস or corset of lumbosacral pain. ও আছে সামনে না? আচ্ছা, তারপরে ব্রেস আর কর্সেট মানে ওই যে কোমরে বেল্ট দেয় না ওইটা আর কি। কর্সেট ফর লাম্বোসার্কাল পেইন, কলার ফর সার্ভাইকাল পেইন। তারপর এপিডুরাল ইনজেকশন অফ কর্টিকোস্টেরয়েডস। কর্টিকোস্টেরয়েড মানে এই কর্টিকোস্টেরয়েড 6 মাসে কিন্তু একবার দেয়। আমরা প্রায় দেখে থাকি বিভিন্ন যে আর্থ্রাইটিক পেইন গুলাতে ওই স্টেরয়েড দেওয়া হয়। এটা কি করে তোমার ওই যে এই কর্টিকোস্টেরয়েড গুলা যেই মানে যেই পার্টটা হার্নিয়েটেড মানে সাইড টাইড দিয়ে বের হয়ে গেছে ওগুলোর ভিতর ওইটাকে শ্রিঙ্ক করে দেয়। তারপর সার্জিক্যাল কি ল্যামিনেক্টমি। এটা একটু দেখানোর আছে। ল্যামিনেক্টমি পরেই পাওয়া যায়। এই যে আমি দেখাই, দেখো। এই যে এই অংশটার নাম হলো ল্যামিনা, বুঝছো? এই অংশটা অনেক সময় কি করে এখানে তোমার এই যে এই ভিতরের অংশগুলা তোমার এই অংশের ভিতরে চলে আসে, তখন এই জায়গায় প্রেসার বেড়ে যায়। এই জায়গায় প্রেসার বেড়ে গেলে এই জায়গায় নার্ভ সাপ্লাইটা কিন্তু মূলত এখান দিয়ে যায়। নার্ভ সাপ্লাইটা মূলত এখান, এই যে দেখো সাইড দিয়ে বের হয় এখান দিয়ে চলে আসে। এইখানের সাবস্টেন্স যখন এখানে চলে আসে তখন এখানে যে নার্ভগুলা যায় না, এই নার্ভগুলোর চাপ পড়ে। ফলে কি হয়? ফলে এখানে তখন পেশেন্টের এই যে ব্যথা হয়, পেশেন্টের সিরিয়াস লেভেলের ব্যথা অনুভব করে পেশেন্ট এই এখানে মানে প্রোলাপসের জন্য আর কি। মানে ইন্টারনাল সাবস্টেন্স গুলো প্রোলাপস হয়ে ফাঁকা জায়গায় ঢুকে যায়, তখন এই জায়গায় নার্ভ চাপে পড়ে। এখানে যে প্রেশারটা তৈরি হয় তখন এটাকে রিলিজ করে দেওয়ার জন্য এই অংশটা কেটে ফেলে, এইভাবে কেটে ফেলে। ফলে কি হয়? এই জায়গায় আর প্রেশার থাকে না। এটাই হলো ল্যামিনেক্টমি। এটা আলাদা আছে, ল্যামিনেক্টমি থেকে অনেক কোশ্চেন হয় ল্যামিনেক্টমি থেকে। হ্যাঁ, laminectomy with or without spinal fusion, general nursing intervention, কি bed rest on firm mattress, anklex এ bed মানে firm, মাথায় রাখবা bed মানে firm, not soft mattress, bed মানে firm mattress, maintain proper body alignment, best back strengthening exercise। আচ্ছা, বডি অ্যালাইনমেন্ট সম্পর্কে একটু জিনিস বলতে হবে, বডিতে কিভাবে দাঁড়াবে উঠবে বলবে এগুলা। আহ, এই যে পেলভিক টিল্ট এক্সারসাইজ মানে কোমর পিঠ একদম টান টান হয়ে সোজা মানে ফ্লোরের সাথে রাখবে আর কি। এই যে এরকম। এই জিমেও কি এগুলি করায় ত্বকের মানে পিঠ হ্যাঁ। একদম? হ্যাঁ, হ্যাঁ করার, হ্যাঁ আমিও করি। মানে এটা কি আমরা যেভাবে করি প্ল্যাঙ্ক, প্ল্যাঙ্ক বলে। প্ল্যাঙ্ক। হ্যাঁ, প্ল্যাঙ্ক তো হলো এই যে এটা, এই যে এই পা দুইটা যদি একদম মানে হাঁটু দুইটা যদি মাটিতে না স্ট্রেট লাগায় করে। একদম, ওইটা না? প্ল্যাঙ্ক তো হুম, হেভি কষ্ট। আমি একবার মনে হয় 1 মিনিটই করতে পারছি। আল্লাহ আল্লাহ, হেভি কষ্ট। এটা হলো আপনার মাসল না নাড়িয়ে মাসল শক্ত করা, মানে এটা কি এক্সারসাইজ জানি বলে, আইসোটোনিক। আইসোটোনিক, হ্যাঁ আইসোটোনিক, রাইট। মানে এটা হলো, আর হ্যাঁ মানে শরীর না নাড়িয়ে না মুভমেন্ট করে মাসল টাইট করে। বাবা প্লেন যে, ভাইয়া তো আগে থেকে হেভি। অনেক মোটা হয়ে গেছে না? হ্যাঁ, আমি একটু ওয়েট বাড়ছে আবার। আপনার ওই যে প্রোফাইল পিকচারে আর ওই দিন গ্রুপে ছবি দেখলাম, ডিফারেন্ট আছে। সেইটাই। আর এটা হলো বডি মেকানিক। এই যে কোমর মানে কোমর কোনোভাবে যেন মানে বাঁকা না হয়, মানে ব্যাকবোন যাতে স্ট্রেট থাকে, এটা হলো বডি মেকানিক্স এর মেইন বিষয়। যে কোনো কিছু উঠানোর ক্ষেত্রে আস্ক ফর হেল্প, অথবা কোমর সোজা রাখতে হবে, এনিহাও কোমর সোজা রাখতে হবে। মানে কোমর বলতে ব্যাকবোন আর কি, ব্যাকবোন সোজা রেখে সবকিছু করতে হবে। জমিতে পার্মানেন্ট হচ্ছে রেস্ট্রিকশন, যে কোমর বাঁকা করে কিছু করা যাবে না, পার্মানেন্ট রেস্ট্রিকশন। মানে ল্যামিনেট ইয়ে করলে ল্যামিনেক্টমির ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইটা হলো প্রপার মানে বডি মেকানিক্স বলতে বুঝাইতেছে যে আর কি
যেই অঙ্গটা যেভাবে পজিশন রেখে কাজ করা দরকার সেটা সেভাবে করা উচিত। এটা বিশেষ করে তোমার এই নিউক্লিয়াস পালপিসেস এর ক্ষেত্রে তোমার এই কোমর, যেহেতু এটা তোমার ভার্টেব্রাল ইস্যু, তো ভার্টেব্রাতে যেহেতু তোমার মেরুদণ্ডের এখানেই থাকে, আই মিন স্পাইনাল, এই সাইডে স্পাইনে, এদিকে স্পাইনই তো ভার্টেব্রা, তাই না? এটা যেন বাঁকা না হয় বা মানে বেন্ট না হয়, সেটা খেয়াল রাখতে হবে। এই যে দেখো ল্যামিনেক্টমি, এই যে এই অংশটাকে না, এই যে এই অংশটা এটা কেটে ফেলা হয় এই ইয়েতে, হার্নিয়েটেড নিউক্লিয়াস পালপাস এই জায়গার অংশগুলা, এই যে এইখান দিয়ে সাইড দিয়ে আসে, এই যে এই বরাবর আসে হইলো তোমার নার্ভ। তো এইখানের অংশগুলো হয় কি হয়, এইখানে চলে আসে, তো এইখানে প্রেসার বেড়ে যায়, এখানে চাপ পড়ে এই অংশটাতে। এটা আমি ভিডিওতে দেখাই দিব নি। তখন এই প্রেসার, এখানে প্রেসার কমানোর জন্য এইটুকু কেটে ফেলে দেওয়া হয়। তখন কি হয়, এখানে তোমার প্রেসার রিলিজ হয় এবং ব্যথাও কমে যায়। এই এরকম হয়ে যায় তখন। এই কেটে দেওয়া ল্যামিনাকে এরকম দেখতে, এরকম দেখায়, মানে এখানে কোনো প্রেসার থাকে না আর। এই যে বডি মেকানিক্স। তারপর আসে হলো ব্যাক স্ট্রেংথেনিং এক্সারসাইজ, ওই যে মানে ইয়ের সাথে শুয়ে থাকে ফ্লোরে একদম পিঠ সোজা করে, ব্যাক এক্সট্রেংথেনিং। তারপরে ওয়েট রিডাকশন অ্যাজ ডিজায়ার্ড, মেইনটেইন গুড পোশ্চার এন্ড বডি মেকানিক্স, মেইনটেইন স্ট্রেট স্পাইন, ডোন্ট টুইস্ট দ্য ব্যাক, পুশ ইনস্টেড অফ পুল, পুশ করতে হবে নট পুল, কিপ দ্য ওয়েট ক্লোজ টু দি বডি, ডোন্ট বেন্ড দ্য স্পাইন, রেদার ফ্লেক্স দ্য হিপ অ্যান্ড নি। এই ছোট দিকে তাকাতে লিও, এই লাইনগুলো পড়ার সময় জাস্ট এই ছোট তাকায় পড়লেই হবে। Don't bend the spine, rather flex the hip and knee. Proper working height. Use step up to reach for objects from top. Wide based gait. পা কখনো কাছাকাছি নিয়ে জিনিস ওঠা, পায়ের দুইটা পায়ের মাঝখানে যত যথেষ্ট গ্যাপ রাখা হয়, তাহলে ব্যালেন্সটা ধরা যায় ইজিলি। মেকানিক্যাল ডিভাইসেস ব্যবহার করতে হবে, আস্ক ফর হেল্প হোয়েন নিডেড, যদি হেল্প প্রয়োজন হয় তবে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, আমি এখন যেভাবে ইয়ে করতে, এই আর কি স্লাইড গুলো দেওয়া হয়, এটা কি ঠিক আছে? এটা কিন্তু সিরিয়াল অনুযায়ী